বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে চলছে জিকির আজকার, দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। অবকাঠামোর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে ঢাকা দক্ষিণে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ড, ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী, নির্বাচনে কিছুটা স্বস্তি। রাখাইনে 10 রোহিঙ্গা হত্যায় সামরিক বাহিনীর স্বীকারোক্তি, আইনের শাসন প্রতিষ্ঠার পথে ইতিবাচক দিক বললেন সূচি। অপরিকল্পিত নগরায়নে রাজধানীতে প্রকট হচ্ছে গ্যাস সংকট, বাড়ছে পুরনো সংযোগ থেকে দুর্ঘটনার শঙ্কা, সমাধান জানা নেই তিতাসের। এবং পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত, জনজীবনে দুর্ভোগ, কৃষিতেও বিরূপ প্রভাব, নষ্ট হচ্ছে বীজতলা। সময় সংবাদে সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাস্তাঘাট আর অবকাঠামোর দিক দিয়ে অনেকটাই পিছিয়ে আছে ঢাকা দক্ষিণে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ড। নাগরিক হিসেবে ন্যূনতম সুবিধা থেকেও বঞ্চিত তারা। বারবার নানা প্রতিশ্রুতির পরেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ রয়েছে তাদের মধ্যে। যদিও সবকিছুর পরে সিটি কর্পোরেশনের নির্বাচন কিছুটা হলেও স্বস্তি এনেছে এসব এলাকায়। আল মামুনের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। রাজধানীতে থেকেও যোগাযোগের প্রধান মাধ্যম এই নৌপথ, তাও আবার পচা দুর্গন্ধযুক্ত পানি। নদীর উপর থেকে যে দু একটি বাঁশের সেতু রয়েছে তাও স্থানীয়দের তৈরি। অনেকটা ঝুঁকি নিয়ে এখান থেকে প্রতিদিনের যাতায়াত তাদের। আমরা খিলো থানার মধ্যে এলাকায় পড়ছি, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা রাস্তাঘাট করে দিব, দূষিত পানি এটা আমরা ড্রেসিং করে পরিষ্কার করে দিব, তো আমরা যাতায়াত করতে সুবিধা হইব। এরকম তো রাস্তাঘাট অনেক কাজ কাম করে নাই, রাস্তাঘাট গাড়িতে চলাচল করতো। ঢাকার মধ্যে থেকে বঞ্চিত এরা অনেক সুবিধা থেকে। কাগজে কলমে সিটি কর্পোরেশন হলেও নাগরিক সুবিধা বলতে কেবল বিদ্যুৎ নেই, সুপেয় পানি কিংবা গ্যাস সরবরাহের ব্যবস্থা। এলাকায় সাপ্লাই পানি নেই, গ্যাস আছে বৈধ গ্যাস না। রাস্তাঘাট করে না, খালি মুখ কই যাই তোর। নিজের রাস্তা করছি, নিজে চলতেছি, আমাদের সরকারে কোনো রাস্তার কিছু আজ পর্যন্ত পাইলাম না। তাই দিনে দিনে ক্ষোভ বাড়ছে এসব এলাকার মানুষের। তবে তফসিলের পর কিছুটা আশার আলো দেখছেন কেউ কেউ। মুখে অনেক বড় বড় কথা বলে, এটা করে দেবো, এটা করে দেবো, যেটা পারবো সেটা বলবো, যেটা না পারবো এটা করে দেবো। বিগত 20 বছর ধরে আশ্বাসের বলি শুনে আসছি। এখন তো আমরা আশা দিতে যে সিটি কর্পোরেশনের নিচে এখন রাস্তাঘাট হবে। সামনে যখন আসতেছে তখন দেখতে পারি আল্লাহ কি করে। গত 30 জুলাই ঢাকার 16টি ইউনিয়নকে 36টি ওয়ার্ডে ভাগ করে গেজেট প্রকাশ করা হয়। শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ ইউনিয়ন নিয়ে দক্ষিণের 18টি ওয়ার্ড। বছর বছর উন্নয়নের নানা প্রতিশ্রুতির পরেও প্রাপ্তির খাতা বলতে গেলে শূন্য। তবে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির পর এখন বইছে নির্বাচনী হাওয়া। তাই আবারও নিজেদের ভাগ্য বদলের স্বপ্ন দেখতে শুরু করেছে এই অঞ্চলের মানুষগুলো। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইট www.ec.gov.bd ও www.ecs.gov.bd হ্যাক হওয়ার প্রায় 4 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এর আগে জর্ডানের একটি হ্যাকিং গ্রুপ শুক্রবার মধ্যরাতে ওয়েবসাইট দুটি হ্যাক করে। এ কারণে প্রবেশ করা যাচ্ছিল না নির্বাচন কমিশনের ওয়েবসাইট দুটিতে। হ্যাকিংয়ের মাধ্যমে ওয়েবসাইট দুটির আয়ত্তে নিয়ে নিজেদেরকে ডার্ক টেরোরিস্ট হিসেবে পরিচয় দিয়েছিল হ্যাকার গ্রুপ। এসির ওয়েবসাইট দুটির ঠিকানায় গিয়ে দেখা যায় হোম পেজে ডোন্ট প্লে উইথ মি লিখে রেখেছে হ্যাকাররা। একই সঙ্গে হ্যাকাররা ইংরেজিতে লিখেন, হ্যাকিং কোনো অপরাধ নয়, এটি শিল্প। তবে ওয়েবসাইট হ্যাক করলেও নির্বাচন কমিশনের কাছে কোনো দাবি কিংবা কোনো বিষয়ের প্রতিবাদ জানায়নি হ্যাকাররা। এর আগেও গত 29 ডিসেম্বরেও হ্যাকিংয়ের কবলে পড়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে চলছে জিকির আজকার। ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় আমবয়ান। কাল দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 53তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে দেশ ও মানুষের জন্য প্রার্থনা করবেন বলে জানান মুসল্লিরা। তবলিগ জামাতের সবচেয়ে বড় আসর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে লাখো মুসল্লির পদচারণায় মুখর টঙ্গীর তুরাগ তীর। তীব্র শীত উপেক্ষা করে দ্বিতীয় দিনেও ময়দানে আসছেন মুসল্লিরা।
ফজরের নামাজের পর থেকেই ইজতেমা ময়দানে শুরু হয় আম্বয়ান। এরপর খিত্তায় খিত্তায় শুরু হয় জিকির আসকার। মুসল্লিরা জানান ইবাদত বন্দেগী ও আল্লাহর সন্তুষ্টি কামনায় ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন তারা। এখানে আসছে ইসলামের দৃষ্টিতে অনেক কিছু হয়, তাবলিগ আসে, অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা আসছি কিছু নেক আমল করার জন্য, কিছু শিখার জন্য। ইজতেমায় আসি আমরা মানে নামাজ পড়বার লাই আসি, কিছু নসিহত লাই আসি। দুনিয়া আখিরাতের কামিয়াবি আল্লাহ পাক এই রাস্তার ভিতরে রাখছে, এই মেহনতের ভিতরে রাখছে, এই জন্য এইটাই মেহনত। দিনের দাওয়াত দিব যাতে সবাই আল্লাহর রাস্তায় আসে। এদিকে রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার এ পর্ব। আর মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের এই আগমন চলবে বলে জানিয়েছেন মুসল্লিরা। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা করা হবে বলে জানান তারা। দুনিয়ার সব মানুষকে আল্লাহ যেন বৃষ্টি নসিব করে, যারা ইমান নিয়ে চলতে পারে, ইমান নিয়ে যাইতে পারে, এই জন্য আল্লাহ দরবারে কান্দাকাটি করবো। দেশ শান্তি থাকুক, আমরা নিজেরা শান্তি থাকি, বাল বাচ্চা যারা আছে সবাই যাতে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমার গুনাহ খাতা মাফ করে দেয়, আমার মুসলিম উম্মাহ সকলের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মাফ করে দেন। আল্লাহ কাছে যা পাপ পূর্ণ করছি তা মাফ চামু। আর হেদায়েতের জন্য দোয়া করো, সকলের জন্য যেন হেদায়েত পায়, আর দুনিয়ার মানুষ সকলে যেন দিন পায়া ইমান আমলে কবরে যেতে পারে। আল্লাহ যাতে ব্যস্ত দেয়, নসিব করে, মরণের সময় যাতে কল্যাণ নসিব হয়। 4 দিন বিরতির পর আগামী 19 জানুয়ারি থেকে শুরু হবে এবারের আসরের দ্বিতীয় পর্ব। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার খবর জানাতে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শফিক, সকাল থেকে যে নিয়মিত কার্যক্রমগুলো রয়েছে ইজতেমা, সেগুলো সবগুলোই চলেছে। একের পর এক বয়ান হয়েছে, মুসল্লিরা ইবাদত বন্দেগী করছেন, তারা জিকির আসকার করছেন। তো এখন 12টা বাজে, অল্প কিছুক্ষণ পরে জোহরের নামাজ আপনি জানেন। তো এই মুহূর্তে কিছুটা বিরতি চলছে, মুসল্লিরা জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো জোহরের নামাজের পর আবার হয়তো বয়ানের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো চলবে। আর সকাল থেকে আপনাকে যেটা আমরা জানিয়েছিলাম যে আজকে গতকালের তুলনায় শীতের তীব্রতা কিছুটা বেশি ছিল। তো এবং সকালে আমরা দেখেছিলাম যে ঘন কুয়াশা ছিল। তো এখন কুয়াশা কিছুটা কমে আসলেও আমরা দেখেছি যে শীতের যে তীব্রতা সেটি কিন্তু কমেনি। কুয়াশা কমেছে, কিছুটা রোদও উঠেছে, কিন্তু বাতাস বইছে এখনো পর্যন্ত। তো বাতাসের কারণে শীতের তীব্রতাও রয়ে গেছে। তো তারপরেও এইসব প্রাকৃতিক বৈরিতাকে উপেক্ষা করে মুসল্লিরা যারা আছেন তারা এখানে ইবাদত বন্দেগী করছেন। তাদের উদ্দেশ্যে যেসব বয়ান দেওয়া হচ্ছে, তারা বয়ান শুনছেন, তারা তাদের যে কার্যক্রম সেটিকে তারা এগিয়ে নিয়ে চলেছেন। এবং আপনি জানেন যে আজকে প্রথম পর্বের দ্বিতীয় দিন, আগামীকালকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের সমাপ্তি ঘটবে। তো আসলে আর খুব বেশি সময় হয়তো বাকি নেই, কারণ হচ্ছে আজকে জোহরের পরে আবার আসর মাগরিব, এরপরে কিন্তু আগামীকালকে ফজরের নামাজের পরে কিন্তু যে বয়ান শুরু হবে এবং সেই বয়ান শেষেই আখেরি মোনাজাত পরিচালনা করা হবে। তো মুসল্লিরা বলছেন যে তারা এখানে এসেছেন 3 দিনের জন্য, 3 দিনের মধ্যে এরই মধ্যে 1.5 দিন সময় চলে গেছে। তারা বলছেন যে খুবই তাদের কাছে মনে হচ্ছে যেন একটি অল্প সময় এখানে অবস্থান করছেন। আরো বেশি সময় যদি এখানে থাকতে পারতেন তাহলে আরো গুরুত্বপূর্ণ বয়ান তারা শুনতে পারতেন, আরো ইবাদত বন্দেগী করতে পারতেন। এমন কথা আমরা যারা মুসল্লিরা এখানে আছেন তাদের সঙ্গে আলাপ করে আমরা জানতে পেরেছি। আর এছাড়া কালকে যেহেতু আখেরি মোনাজাতের বিষয়ে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলেছিলাম। তো তাদের বেশিরভাগ মুসল্লি যেটি জানিয়েছেন যে আগামীকালকে যে আখেরি মোনাজাত হবে, সেই আখেরি মোনাজাতে তারা নিজেদের কল্যাণ কামনা করবেন, বিশ্ব মুসলিম উম্মাহ শান্তি এবং কল্যাণ কামনা করবেন, পুরো পৃথিবীতে যেন শান্তি বিরাজ করে সেটি তারা কামনা করবেন। এবং যারা বলছেন বাংলাদেশ যেন সব ধরনের দুর্যোগ থেকে মুক্ত থাকে, বাংলাদেশে যেন শান্তি বিরাজ করে, সেইটিও তারা কামনা করবেন। এবং আরেকটা কথা এখানে জানাতে চাই, যখনই বয়ান শুরু হয় বা প্রত্যেকটি বয়ানে আমরা দেখি যে মুসল্লিদের উদ্দেশ্যে যে ধরনের বয়ানই দেওয়া হোক না কেন, বারবারই মুসল্লিদের উদ্দেশ্যে বলা হয় যে এখান থেকে যেসব বয়ানগুলো তাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে সেগুলো যদি মুসল্লিরা নিজেদের জীবনে পালন করেন তাহলে ইজতেমা সার্থক হবে। সেগুলো যদি মুসল্লিরা নিজেদের জীবনে পালন করার পর অন্য মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন, অন্য মুসলমানদের কাছে পৌঁছে দেন, তাহলে ইজতেমা সার্থক এবং সফল হবে। তেমন কথা কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বারবারই বলা হচ্ছে। আর আপনি বলেছিলাম যে আজকে শীতের তীব্রতা বেড়েছে। তো আপনি জানেন যে এই মুসল্লিরা যারা এখানে ইজতেমায় অংশ নেন তাদের চিকিৎসার জন্য, প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু সরকারি বেসরকারি উদ্যোগে বেশ কিছু মেডিকেল সেন্টার এখানে স্থাপন করা হয়, আপনি জানেন। তো সকাল থেকে আমরা কয়েকটা মেডিকেল সেন্টারে গিয়েছিলাম। তো সেসব স্বাস্থ্যকেন্দ্রে যারা আছেন দায়িত্বরত, তারা যেটি জানিয়েছেন যে ঠান্ডাজনিত ছোটোখাটো রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে বয়স্ক
মুসল্লিরা তাদের কাছ থেকে সেবা নিচ্ছেন। তো বড় ধরনের কোনো অসুস্থতার খবর এখন পর্যন্ত নেই। এখন পর্যন্ত নিরাপদ এবং সুষ্ঠুভাবে ইজতেমার কার্যক্রম এগিয়ে চলেছে। আর আপনি জানেন যে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় ইজতেমাকে কেন্দ্র করে, সেই জোরদার নিরাপত্তা ব্যবস্থা আজকেও বলবৎ রয়েছে। ইজতেমার প্রত্যেকটি প্রবেশ গেটেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। তো টঙ্গীর চুরাক্তির থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। টঙ্গী থেকে বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। রাজধানীতে গ্যাসের সংকট দিন দিন বাড়ছে, পাশাপাশি বাড়ছে পুরনো গ্যাসের সংযোগ থেকে দুর্ঘটনার সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত না করেই অপরিকল্পিতভাবে যেখানে সেখানে উঁচু ভবন নির্মাণের কারণে এই সমস্যার সৃষ্টি। তিতাস বলছে, এই অবস্থা পুরো প্রক্রিয়া ঢেলে সাজানো অনেকটাই অসাধ্য হয়ে পড়েছে। কয়েক বছর আগেও যে এলাকায় ছিল দোতলা থেকে 3 তলা ভবন, সেখানে এখন 8 থেকে 10 তলা। ভবনগুলোতে পরিবারের সংখ্যা বাড়লেও নাগরিক সুযোগ সুবিধা আছে আগের মতোই। এমন চিত্র গোটা রাজধানীর। বিদ্যুৎ বা সুয়ারেজ লাইনের সমস্যা খুব বেশি দৃশ্যমান না হলেও গ্যাসের সমস্যা নিত্যদিনের। শীতের শুরুতে তা হয় আরো প্রকট। গ্যাসের অবস্থা খুব খারাপ। গ্যাস তো হয় যে আইজানের সময়টা রান্দি 6টা বাজে গ্যাস জায়গা, বাইরে থেকে খেতে হয়, সকালবেলা কোনদিন খেয়ে যাবার খেয়ে যেতে পারি না। গ্যাসের বড় পাইপ ওই পর্যন্ত যারা আছে ওই তারা সামান্য কিছু পায়, কিন্তু এই যারা আমরা মাথায় এদিকে আছি তারা টোটালি কোনো গ্যাসই তারা ব্যবহার করতে পারে না। প্রায় 12 মাসে এরকম সমস্যা। শীতের দিনে সারা দিনে কোনো গ্যাস পাই না আমরা। আমরা তো ভাড়া বিল সবই, আমাদের তো আর কোনোটা কম নাই। রাজধানীর মগবাজার, মধুবাগ, যাত্রাবাড়ি, কামরাঙ্গীরচর, মোহাম্মদপুরের কাটাসুর, আদাবর, পোস্তা, লালবাগ, মিরপুরের বেশ কিছু এলাকায় গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। তিতাস বলছে, এসব এলাকায় দ্রুত উঁচু ভবন নির্মাণের পরিমাণ এবং জনসংখ্যার ঘনত্ব বেড়ে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেখানে এক্সপানশনটা প্রচন্ড দ্রুত বেগে হয়েছে, রাইজ হয়েছে অনেক, সেখানে কনজাম্পশনটা অনেক বেশি হয়ে গেছে। লাইন ক্যাপাসিটি আমরা ক্যাটার করতে পারতেছি না। লাইনের দায় বাড়ানো উচিত, কিন্তু ইট ইজ টাইম কনজিউমিং। এছাড়া পুরনো গ্যাসের সংযোগ থেকে এবং ঝুঁকিপূর্ণ গ্যাস সংযোগের কারণে প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরায়নের ফলে গ্যাস নিয়ে এই সংকট সৃষ্টি হয়েছে। নাগরিক জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো পক্ষ থেকে কোনো তরফ থেকে কোনো কাজ করা হচ্ছে না। নিরাপদ নগর জীবন এই সব কারণেই আমরা দিতে পারছি না। আমরা মনে করছি যে বিল্ডিং খাড়া করে ফেলছি, সব কাজ হয়ে গেছে। এই জায়গাটাই তো সবচেয়ে বড় বেশি দুশ্চিন্তার বিষয়। এই জায়গায় তো বড় বেশি আতঙ্কের বিষয় যে যাদের হাতে আমাদের জীবন, তারা এসব করে ব্যবসা করে যাচ্ছে, হয়রাজ আমাদের জীবনকে আরো বেশি নিরাপত্তাহীন করে দিচ্ছে। একই কারণ দেখিয়ে চলমান এই সংকটের কোনো সমাধানের আশ্বাস দিতে পারছে না তিতাস বা সিটি কর্পোরেশন। জনসংখ্যা বাড়ছে, চাহিদা বাড়ছে, এর আলোকে আসলে এটির সমাধানের একটা পথ বের করতে হবে। যেহেতু চাহিদা বাড়ছে কিন্তু সাপ্লাই তো কম, গ্যাস ওইভাবে আসছে না, পুরনো লাইন সেটারও সমস্যা রয়েছে। তো সেই দিক বিবেচনা করে নতুন বাড়িঘর যাদের হচ্ছে তাদেরও বিকল্প ভাবতে হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, সরকার বিনামূল্যে দিলেও বাড়তি বই কিনতে বাধ্য করছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস। মিয়ানমারের রাখাইন রাজ্যে 10 রোহিঙ্গা মুসলিম হত্যার ঘটনায় সামরিক বাহিনীর দায় স্বীকারকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি। শুক্রবার নাইপিদোতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অং সান সুচি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় এটি একটি ইতিবাচক প্রক্রিয়া। যদিও রাখাইনে যা ঘটেছে তা এখনও একটি তদন্তাধীন বিষয়। সংবাদ সম্মেলনের আগে সুচির সঙ্গে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর দীর্ঘ বৈঠক হয়। এতে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাপান। পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসন করতে মিয়ানমার সরকারকে প্রায় 30 লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণাও দিয়েছে দেশটি। গত বছরের 25শে আগস্টের পর থেকে নির্যাতনের শিকার হয়ে প্রায় 7 লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। কক্সবাজারের টেকনাফ কিংবা উখিয়া নয়, এবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। এমনকি দালালের মাধ্যমে নগরীর বিভিন্ন স্থান থেকে জন্ম সনদও সংগ্রহ করছে তারা। গত এক সপ্তাহে চট্টগ্রামের বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে জাল নথিপত্র সহ 12 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত এক সপ্তাহে নগরীর 5 লাইসেন্সস্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে পাসপোর্ট নিতে গিয়ে আটক হয়েছে 7 জন রোহিঙ্গা।
একই সময় মনসুরাবাদস্থ বিভাগীয় কার্যালয় থেকে আরো 5 জনকে আটক করা হয়। আগেও রোহিঙ্গারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাবার চেষ্টা করেছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে এ ধারা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। আটককৃত রোহিঙ্গাদের নথিপত্র রেখে দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই কিছুদিনের মধ্যে আমরা প্রায় 5 জন রোহিঙ্গাকে আটক করেছি। কোনোভাবে যারা যেন পাসপোর্ট না পায় এ ব্যাপারে সংশ্লিষ্ট ডেস্কের প্রত্যেককে বলা হয়েছে তারা জমা নেওয়ার সময় কম্পিউটার এন্ট্রি করার সময় ছবি তোলার সময় 3টে স্টেজে জিজ্ঞাসাবাদ করে। আমরা অতি সতর্কতার সাথে কার্যক্রম পরিচালনা করছি। এখন অবস্থানগত সুবিধা নিয়ে আগে রোহিঙ্গারা কক্সবাজারের স্থায়ী বাসিন্দা দাবি করে সেখানকার মিথ্যা ঠিকানা ব্যবহার করত, কিন্তু বর্তমানে পুলিশ ভেরিফিকেশন নেওয়ার ক্ষেত্রে কক্সবাজারের উপজেলাগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়ি আরোপ করাই পদ্ধতি পাল্টিয়েছে তারা। এখানে তৎপর কিছু আমার কর্মী রয়েছে যারা আঞ্চলিক ভাষা বোঝেন এবং রোহিঙ্গাদের শনাক্ত করতে সমর্থ হয়। তারা কথা বললেই বুঝতে পারে যে তারা রোহিঙ্গা, এবং এভাবেই আমরা চেষ্টা করছি রোহিঙ্গা শনাক্ত করার জন্য। তবে চট্টগ্রামের ঠিকানা ব্যবহার করে রোহিঙ্গারা পাসপোর্ট নেওয়ার সুযোগ যাতে না পায় সেজন্য পুলিশ হেডকোয়ার্টার থেকে মাঠ পর্যায়ে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। ভেরিফিকেশনটা কিন্তু আপনার অফিসে বসে কাগজ কলম ডকুমেন্ট করার কোনো সুযোগ নেই। তারা সরেজমিনে তারা যাচাই বাছাই করবে, যার ভিতরে সন্দেহ পাবে তার মা বাবাটাও দেখবে, আবেদনকারী মা বাবাটাও দেখবে, যাতে কোনো ক্রমেই আপনার এই রোহিঙ্গা যাতে পাসপোর্ট না নিতে পারে। বর্তমানে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া উপজেলা অন্তত 12 লাখ রোহিঙ্গা বসবাস করছে। গত 2 দশকে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বিভিন্ন দেশে চলে গেছে 2 লাখের বেশি রোহিঙ্গা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকার বিনামূল্যে শিশুদের হাতে নতুন বই তুলে দিলেও অভিভাবকদের বাড়তি বই কিনতে বাধ্য করছে গাইবান্ধার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে উচ্চ আদালতের নির্দেশ থাকলেও তা অমান্য করে শিশুদের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে অতিরিক্ত বইয়ের বোঝা। আইন অমান্যকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে জনপ্রতিনিধি ও শিক্ষা কর্মকর্তা। আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু, ছবি তুলেছেন ওবায়দুল ইসলাম। বছরের প্রথম দিন বিনামূল্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের হাতে সরকার নতুন বই তুলে দিলেও বাড়তি বই কিনতে বাধ্য করা হচ্ছে অভিভাবকদের। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্ধারিত বই ছাড়াও অভিভাবকদের হাতে বাড়তি বইয়ের তালিকা তুলে দিয়েছে বেসরকারি স্কুলগুলো। ফলে বাধ্য হয়ে শহরের বইয়ের দোকানগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। আমি ক্লাস 3-তে পড়ি, আমার বোর্ড বই 6টা, আরও আছে 5টা ড্রয়িং মিলায়, সব মিলায় ব্যাগের মোট 6-7 কেজি হবে। হয়তো নীলক্ষেতের মোড়ে যেটা 20 টাকায় পাওয়া যায় সেটা একটা পাঠ্যপুস্তক বা একটা বই নাম দিয়ে দিচ্ছে, সেটা 300 টাকা, 200 টাকা, 250 টাকা। সরকার যদি একটা নীতিমালা এরকম তৈরি করে দিত সব স্কুলগুলোর জন্য, আমাদের জন্য আমাদের সুবিধা হতো আর কি। বই বিক্রেতারা বলছেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আর প্রকাশনীগুলো যোগসাজশ করে পাঠ্যসূচিতে অতিরিক্ত এসব বই যুক্ত করছে। আর সরকারি নির্দেশনা বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরদারি জোরদার করা প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষক। বাড়তি বইয়ের বোঝা যদি সরকার এটা নিষিদ্ধ করছেন, সরকার যদি মনিটরিংটা জোরদার হতো হয়তো এগুলো বন্ধ করা যেত আর কি। পার্সেলের মাধ্যমে সেট প্রতি 100 টাকা নিয়ে নিছি, নিয়ে ভালো মন্দ দেখা নেই, বইটা লিস্ট ছাড়িয়ে দিছে। লিস্ট ছাড়িয়ে দিলে আমরা বই কিনে আনছি, নিয়ে এসে বিক্রি করতেছি। শিশুদের বইয়ের বোঝা হালকা করতে অতিরিক্ত বই না দেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশের পাশাপাশি পরিপত্র জারি করে শিক্ষা অধিদপ্তর। সরকারি আদেশ অমান্য করে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পৌর মেয়র ও শিক্ষা কর্মকর্তা। গভর্নমেন্টের পরিবর্তনের বাইরে যদি কোনো কিন্ডারগার্টেন কোনো কিছু করার চেষ্টা করেন, অবশ্যই আমি সেই নিবন্ধন দেওয়া হয়েছে তা বাতিল হয়ে। জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে পরামর্শ করে ওনার নির্দেশনা অনুযায়ী টাস্ক ফোর্সের সভা করে আমরা আইনগত পদক্ষেপ নিব। গাইবান্ধা জেলায় সরকারিভাবে প্রাথমিকে 23 লাখ ও মাধ্যমিক স্কুলের শিশুদের হাতে 44 লাখ বই তুলে দেওয়া হয়। অন্যদিকে বেসরকারিভাবে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বা তেমন কোনো তথ্য নেই শিক্ষা বিভাগের কাছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদে আরো থাকছে। শাহবাজপুরে গ্যাস কাজে লাগিয়ে ভোলাকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা, বিপুল কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা। শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকা। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ যোগাযোগ। এছাড়া ঘন কুয়াশায় প্রতিদিন সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই এলাকার দোকানপাট বন্ধ করতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
ঘন কুয়াশার কারণে শনিবার সকালে এভাবেই ফেরিগুলো নোঙর করে রাখা হয় বরিশালে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের প্রকোপ। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রান্তিক ও ছিন্নমূল মানুষের। রাজশাহীতে কয়েকদিনের হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। এরপরও জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন নগরবাসী। কুয়াশার কারণে দেখা যায় না, ঠান্ডা, তারপরেও আমাদেরকে ডিউটি করতে হয়, ডিউটিতে আসতে হয়। কুয়াশাতে কিছু দেখতে পাচ্ছি না, আর শীতে এখন খুব অসুবিধা। শীতের বস্ত্রের অভাবে অনেকজন কাজ কামও বের হতে পারছে না, তাদের খাবারের জোগাড় করতে পারছে না। পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে। শনিবার ভোরে এখানে বৃষ্টির মতো গুড়ি গুড়ি কুয়াশা পড়তে দেখা যায়। কাজে যেতে না পেরে দুর্ভোগে পড়েন ছিন্নমূল মানুষ। ময়মনসিংহে শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে ছোট বড় যানবাহন চলাচল। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করেন। শীতকে পুঁজি করে ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। আমরা তো শ্রমজীবী মানুষ, আমাদের কাজে যেতেই হবে, আর কাজে যাওয়া নিয়ে বাসা থেকে বের হইলে গাড়ি ভাড়া বেশি এবং প্রচুর কষ্ট। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও কোল্ড স্ট্রোক সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে চুয়াডাঙ্গায়। গত এক সপ্তাহে সদর হাসপাতালের বহির্বিভাগে প্রায় ১৫০০ রোগী চিকিৎসা নেন। ঠান্ডা কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, আর ডায়রিয়ার প্রকোপটা খুব বেশি। ডায়রিয়াতে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং ভর্তিও হচ্ছে প্রচুর শিশু। এছাড়া নাটোর, কুড়িগ্রাম ও শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে সরকারের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান হতদরিদ্ররা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া, দৌলদিয়া ও কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টার দিকে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এতে মাঝ নদীতে আটকা পড়ে ৬টি ফেরি। পাশাপাশি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৩ শতাধিক যানবাহন। ৩ ঘন্টার পর বেলা ১২টার দিকে আবারও ফেরি চলাচল শুরু হয়। প্রায় ৮.৫ ঘন্টা বন্ধ থাকার পর চালু হয় পাটুরিয়া, দৌলদিয়া নৌ রুটে ফেরি চলাচল। রাতে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়ায় ছোট বড় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ৫টি ফেরি। এছাড়া দুই পারে পারাপারের অপেক্ষায় ছিল ৮ শতাধিক যানবাহন। কুড়িগ্রামের ওপর দিয়ে কখনো মৃদু, মাঝারি, আবার কখনো তীব্র টানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। স্মরণকালের হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন জবুথবু হয়ে পড়ার পাশাপাশি কৃষিক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়েছে। বড় মৌসুমে ধানের বীজতলার চারা পোড়া ও ঝলসানো, আলু খেতে নাবি ধসা রোগ, সবজি খেতে পোকা আক্রমণ সহ নানা সমস্যার শঙ্কায় আছেন কৃষক। মবিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের উত্তরাঞ্চলের ১৬টি নদ নদী বিধৌত কুড়িগ্রামে তাপমাত্রার কাঁটা এবার ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল, জেলায় স্বাধীনতার পর যা সর্বনিম্ন তাপমাত্রা। সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আস্তরণে ঢাকা পড়ে থাকছে চারদিক। এরপর সূর্য ঝিলিক দিলেও তাতে উত্তাপ পাওয়া যাচ্ছে না। টানা ১০ দিন ধরে এই অবস্থা চলছে। এর ফলে জনজীবনের পাশাপাশি কৃষিক্ষেত্র স্থবির হয়ে পড়েছে। ধানের বীজতলার চারা হলুদ বর্ণ ধারণ করেছে, পাতা মরে যাচ্ছে। সেচ সহ নানা ব্যবস্থা গ্রহণ করেও চারাগুলো রক্ষা করা যাচ্ছে না। বাধ্য হয়ে চারা তুলে রোপণ করছেন অনেকে। আলু খেতে নাবি ধসা রোগ রোধে ছত্রাকনাশক ওষুধ প্রয়োগ করছেন চাষিরা। সবজি ক্ষেত রক্ষায় দিচ্ছেন সেচ। তারপরও প্রতিকার পাওয়া যাবে কিনা এ নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। ঠান্ডার কারণে বীজতলা লাল হয়ে গেছে, সেচ দিচ্ছি, সেচে কাজ হচ্ছে না। ঠান্ডার কারণে আলু খেতে হিম ধরছে, সেই কারণে আমরা ওষুধ দিতেছি। ছত্রাকনাশক ওষুধ মারা লাগতেছে, খরচ অনেক ৩ ডবল বাড়ি যাওয়া লাগছে। এই পরিস্থিতিতে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই শীর্ষ কর্মকর্তা। ইতিমধ্যে আমরা আলু খেতে নাগদেশা রোগের জন্য আগাম ছত্রাকনাশক স্প্রে করার জন্য কৃষককে আমরা পরামর্শ প্রদান করেছি। বীজতলায় ছাই প্রয়োগ করার জন্য, শিশি ফেলে দেওয়ার জন্য এবং ইউরিয়া সার প্রয়োগ করার জন্য কৃষককে আমরা পরামর্শ প্রদান অব্যাহত রেখেছি। জেলায় এবার ১,১২,০০০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য ৬,৫০০ হেক্টরের বেশি জমিতে বীজতলা তৈরি এবং ৭,৫০০ হেক্টর জমিতে আলু আবাদ করছেন কৃষকরা। সময় সংবাদ, কুড়িগ্রাম। রাজধানীর পাইকারি বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৭ টাকা পর্যন্ত।
বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম। তারা বলছেন এই মৌসুমে উৎপাদন কম হয় সব ধরনের আলুর দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত। তবে পাইকারি বাজারে অপরিবর্তিত আছে চালের দাম। মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেট ঘুরে বিস্তারিত জানাচ্ছেন হরিপদ সাহা। পাইকারি বাজারে 7 দিন আগে যে পেঁয়াজের কেজি ছিল 63 টাকা থেকে 65 টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে 70 টাকায়। তবে অপরিবর্তিত আছে ভারতীয় পেঁয়াজের দাম, বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। বেড়েছে সব ধরনের আলুর দামও। বাজারে ডায়মন্ড আলু কেজি 16 থেকে 17 টাকা আর ভ্যানিলা আলু বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে। 7 থেকে 8 টাকা কেজির পুরাতন আলু এ সপ্তাহে ঠেকেছে 12 টাকায়। 2-4-5 বছর মনে করেন আলুর মেলা মার খেয়েছে কৃষক, এই জন্য এবছর চাষ করছে কম, আলু আমদানি কম, আলুর দাম বাড়ছে। যদি মনে করেন আলি পেঁয়াজ আসে, দানা পেঁয়াজটা তখন আমদানি হবে, তখন যদি বাজার একটু নিয়ন্ত্রণ আসে। কিন্তু এখন পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজটা আমদানি কম, লাগাইছে কম, ফলন কম। দানা পেঁয়াজ এটা মনে করেন 2-2.5 মাস পরে উঠবে, ওইটা মনে করেন সিজন পুরা সিজন থাকবে। চালের বাজারে ভারতীয় গুটি স্বর্ণার কেজি 39 থেকে 41 টাকা আর 28-এর কেজি 40 থেকে 42 টাকা। মিনিকেট চালের কেজি মানভেদে 54 থেকে 64 টাকা আর নাজির শাইল প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রকারভেদে 60 থেকে 75 টাকা পর্যন্ত। এই গুটিটা মোটামুটি 39-40 আর পাড়িটা 41-42, দেশি পাড়িটা 28, দেশিটা বর্তমানে 44-45, 46-47। আর ইন্ডিয়ানরা আপনার 38-40-42। ইন্ডিয়ান চাল যদি ভারতের ঠিক মতো আসে তাই বাজার আর বাড়ার কোনো সম্ভাবনা থাকবে না। পাইকারি বাজারে দেশি মসুর ডালের কেজি 80 থেকে 82 টাকা, মোটা মসুর বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা কেজি। মুগ ডালের কেজি মানভেদে 90 থেকে 130 টাকা পর্যন্ত। এলাচি কেজিতে যেমন 1 থেকে 150 টাকা বাড়ছে, জিরের দামটা 20 টাকার মতো বাড়ছে কেজিতে, আর সয়াবিন তেলের দামটা কেজিতে 1 টাকার মতো বাড়ছে। আটার ক্ষেত্রে কেজিতে 1 টাকা কমছে। 5 লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ব্র্যান্ড ভেদে 460 থেকে 510 টাকা পর্যন্ত। প্রতি লিটার সরিষার তেলের দাম পড়ছে 180 থেকে 200 টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। শাহবাজপুর কূপের গ্যাসকে কাজে লাগিয়ে ভোলাকে শিল্প নগরী হিসেবে গড়ে তোলার অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এতে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি সৃষ্টি হবে কর্মসংস্থান। গ্যাস ভিত্তিক 2টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহ কিছু কলকারখানা স্থাপন হলেও এখনও কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রায় 2 দশক আগে জেলার বোরহানউদ্দিন উপজেলায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়। দীর্ঘ এ সময় এখানে গ্যাস ভিত্তিক 2টি বিদ্যুৎ কেন্দ্র ও বেসরকারি উদ্যোগে হাতে গোনা কয়টি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলেও কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি। গ্যাস ক্ষেত্রের পুরনো 4টি কূপের পাশাপাশি 2017 সালের নভেম্বরে মুলাইপত্তন গ্রামে শাহবাজপুর ইস্ট 1 কূপের মাধ্যমে আরও গ্যাসের সন্ধান পাওয়া যায়। বর্তমানে সদর উপজেলার ভেদুরিয়ায় ভোলা নর্থ 1 নামে আরও একটি অনুসন্ধান কূপ খননের কাজ চলছে। তাই এ গ্যাস কাজে লাগিয়ে অনগ্রসর এ জেলার উন্নয়নে দ্রুত শিল্পায়নের দাবি এলাকাবাসীর। এত পর্যাপ্ত গ্যাস থাকার কারণেও সেই পরিমাণ কোনো শিল্প কারখানা নাই। বেকার সমস্যা সমাধানের জন্য আমরা চাই এই গ্যাস দিয়ে শিল্প কারখানা গড়ে উঠুক। সরকার গ্যাস উত্তোলনকে কাজে লাগায় ভোলা শহরকে একটা আধুনিক এবং মডেল শহর করা উচিত। তাহলে শুধু ভোলার না, বহিরাগত কিছু আমাদের উদ্যোক্তা আছে, তারা ভোলায় প্রবেশ করবে। আমরা চাই অচিরেই যাতে এখানকার গ্যাস উত্তোলন করে এখানে শিল্প বান্ধব একটা পরিবেশ তৈরি করা যায়। এর সম্ভাবনাকে কাজে লাগাতে বেসরকারি উদ্যোক্তারা আসতে শুরু করেছে বলে জানান জেলার শীর্ষ কর্মকর্তা। এখানে প্রাইভেট সেক্টরের কিন্তু আগ্রহটা সবচেয়ে বেশি। প্রাইভেট সেক্টর কিন্তু বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা ইতিমধ্যে জমি অনুসন্ধান করছে তাদের সুবিধা অনুযায়ী। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে ভোলাকে অচিরেই শিল্প নগরীতে রূপান্তরিত করা হবে বলে জানালেন স্থানীয় সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী। ভোলা হবে ভবিষ্যতে বাংলাদেশের সিঙ্গাপুর। সারা বাংলাদেশে গ্যাস আছে 12 ট্রিলিয়ন, তার মধ্যে ভোলাতে পাওয়া যাবে 2 ট্রিলিয়ন। এই গ্যাস ভিত্তিক শিল্প ভোলায় গড়ে উঠবে। আমরা স্পেশাল ইকোনমিক জোন করতে যাচ্ছি, এখানে বিদেশি বিনিয়োগকারীরা আসবে। ভোলায় শিল্প কারখানা স্থাপিত হলে গ্যাস বিদ্যুতের সহজ প্রাপ্যতার পাশাপাশি নৌপথে দেশ বিদেশে পণ্য পরিবহনের সহজ সুযোগ রয়েছে। সময় সংবাদ, ভোলা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্ব ইস্তেমার দ্বিতীয় দিনে চলছে জিকির আজকার। দেশি বিদেশি লাখো মুসল্লির জমায়েত, কাল আখেরি মোনাজাত। অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে ঢাকা দক্ষিণে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ড। ন্যূনতম সুবিধা থেকে বঞ্চিত এলাকাবাসী, নির্বাচনে কিছুটা স্বস্তি।
রাখাইনে 10 রোহিঙ্গা হত্যায় সামরিক বাহিনীর স্বীকারোক্তি আইনের শাসন প্রতিষ্ঠার পথে ইতিবাচক দিক বললেন সুচি। অপরিকল্পিত নগরায়নে রাজধানীতে প্রকট হচ্ছে গ্যাস সংকট, বাড়ছে পুরনো সংযোগ থেকে দুর্ঘটনার সংখ্যা, সমাধান জানা নেই তিতাসের। এবং পৌষের শেষে সারা দেশে জেঁকে বসেছে শীত, জনজীবনে দুর্ভোগ, কৃষিতেও বিরূপ প্রভাব, নষ্ট হচ্ছে বীজতলা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।